এবার আমি একটু দীর্ঘমেয়াদী বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই। আসলে আমেরিকা আসলে তার লক্ষ্যটা কি? মধ্যপ্রাচ্যে তাদের একটি অবস্থান তো আগে থেকে আছে। এই প্রশ্নটা একটু সাজিয়ে দেওয়া যায় যে আমেরিকার মাধ্যমে ইসরায়েলের লক্ষ্য কি, এইভাবে একটু বলা যায় অ্যাকচুয়ালি। কারণ আমেরিকার কোনো ইমিডিয়েট থ্রেট ইরানের তরফ থেকে আসার কোনো বাস্তব কোনো ফ্যাক্টস নাই, কোনো ব্যাখ্যা নেই। সো এইখানে ওই যে আমি বললাম যে অনিশ্চয়তার বিষয়, আপনি যে প্রশ্নটা করছেন, অনেককেই প্রশ্ন চারিদিকে করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে, কিন্তু কারো অ্যাকচুয়ালি সঠিক উত্তর নাই। কারণ আমেরিকার যারা কৌশলবিদ বলি বা প্রেসিডেন্ট ট্রাম্পের যে অ্যাডভাইজারি গ্রুপের মধ্যেও কিন্তু এক ধরনের আছে, এটাকে বলা হচ্ছে একটা রিস্কি অ্যাডভেঞ্চার এইভাবে, বা অ্যাডভেঞ্চার শব্দটা এখানে হয়তো নয়, রিস্কি এন্ডেভার। তো আমেরিকার মাধ্যমে ইসরায়েল একটা লক্ষ্যমাত্রা আছে, কিন্তু আমরা দেখব যে সাম্প্রতিক সময়গুলোতে কি হয়েছে। এই লক্ষ্যমাত্রার মধ্যে গ্লোবাল অর্ডার একটা বিষয় আছে, সেটার ভূ রাজনৈতিক নতুনভাবে সাজানো, এগুলোর একটা বিষয় আছে। কিন্তু মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইসরায়েলের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে একটা, যেটা বলা যায় একটা স্টেট অফ পার্মানেন্ট কনফ্লিক্টস। এবং আপনি দেখবেন যে বেশ স্থিতিশীল বেশ কয়েকটা দেশ এখন পার্মানেন্ট কনফ্লিক্টের মধ্যে আছে। সিরিয়া একটা, লিবিয়া একটা, এবং এখানে তিউনিসিয়া, এদিকে আগে আফগানিস্তান হয়েছিল। তো সব মিলে আপনার প্রশ্নের উত্তর অ্যাকচুয়ালি আমেরিকান লক্ষ্য সঠিকভাবে বোঝা যাচ্ছে না, সেই জন্যই অনিশ্চয়তাটা আরও বেশি মারাত্মক হিসেবে দেখা যাচ্ছে। মানে একটি ক্ষমতার ভারসাম্যহীনতা কি আমরা দেখছি বিশ্ব রাজনীতির ক্ষেত্রে? আসলে আমেরিকা যেটা করছে সেটি সে একক আধিপত্য যেটি বলবো সেইভাবেই একাই করছে, কেউ তাকে আসলে শোনানোর বা মানানোর কোনো বিষয়কে আমরা দেখছি না। সেটা তো বটেই। আমি এখন যেটা বলবো যে এই একবিংশ শতাব্দীতে আমরা ভেবেছিলাম সভ্যতার আরও অগ্রগতি হচ্ছে ইত্যাদি, কিন্তু এই 25 বছর কেটে গেল, এখন দ্বিতীয় 25-এ আমরা ঢুকেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে আইনের শাসন, যে শব্দটা নিয়ে আমরা সবসময় কথা বলি এবং যার একটা ভিত্তি, আইনের শাসন অ্যাকচুয়ালি এখন আর একটা শুধু একটা কাগুজে শব্দে রূপান্তরিত হচ্ছে। আপনি যদি আজকে সকালের জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের বৈঠকটা যদি দেখতেন, অ্যাকচুয়ালি ওখানে যারা ইসরায়েলি অ্যাম্বাসেডর যেটা বলেছেন, এবং আপনি যদি ইউরোপের দিকেও তাকান, ইউরোপেও দেখবেন যে 3 ধরনের দেখলাম। স্পেনের প্রধানমন্ত্রী শুধু একমাত্র যিনি আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছেন, আর কিছু দেশ সেটা ইরানকে তিরস্কার করেছে, আর কিছু দেশ তো সরাসরি আমেরিকা এবং এই ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন দিয়েছেন। সো চায়না এবং রাশিয়া অবশ্যই এটাকে একটা করছে। তারা ইন্ডিয়া থেকে আমি ঠিক এখনো শুনি নাই কোনো। এটার কারণ কি মনে হয় আপনার কাছে? আসলে কি সবাই ইউএস এর দিকে ঝুঁকছে বা ইউএস এর পক্ষেই কথা বলছে? এটার কি কারণ? না, এটার কারণগুলো হচ্ছে এখানে আনফরচুনেটলি 2 ধরনের বিষয় আছে। একটি হচ্ছে যে ইউএস এর পক্ষে ঝুঁকছে ঠিক তা নয়, আমি এটা বলবো যে তারা বাট ওই অর্থে পক্ষেই ঝুঁকছে, কারণ তারা ইউএসের যে শক্তি ব্যবহারের, এই ট্রাম্পের তো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যরা অনেক কিছু বললেও করতো না, ট্রাম্প এখন যা শক্তি ব্যবহারের ব্যাপারে রাগঢাক কিছুই নেই। সো এই নগ্ন শক্তি প্রদর্শনের সামনে অন্যরা অনেকটা ভীত এবং লাইনে দাঁড়িয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি করে। এটা আমি মনে করি না যে এটার মাধ্যমে একটা নতুন বিশ্ব ব্যবস্থা, যেখানে আমেরিকা হবে যে সুপ্রিম, ওই ধরনের দিকে আমরা যাচ্ছি না। এখানে যেটা হচ্ছে একটা অস্থির বিশ্বের দিকে যাচ্ছি, যেখানে এই যে নগ্ন শক্তি প্রদর্শনের বিষয়টা রাগঢাক ছাড়াই চলতে থাকবে, কিন্তু এখানে অন্যান্য শক্তিগুলো আছে, যে রাশিয়া আছে,
আপনার চায়না আছে, আবার ইউএসের আপনার অর্থনৈতিক দুর্বলতাগুলো দেখার একটা বিষয় আছে। তো সব মিলে আমি মনে করি যে এটা একটা মানে একটা ইউএসের বড় ধরনের হেজেমনিক রোল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসছে। তার বিপরীতে অনেক নতুন নতুন শক্তি দাঁড়িয়েছে। এখন ইউএস সেই ইম্পেরিয়াল অ্যাম্বিশনটা আরেকবার অ্যাসার্ট করার চেষ্টা করছে, কিন্তু এইখানে ইন্টারেস্টিং গল্পটা হচ্ছে এটাতে ইউএসএ না যত বেশি এগুলো ড্রাইভ করছে, ইসরায়েল মানে কৌশলগত দিক থেকে ইসরায়েলের লক্ষ্যগুলো এখানে আরও বেশি করে সামনে চলে আসছে। কারণ এখানে মূলত যেটা হবে যে ইরান এবং মধ্যপ্রাচ্য তো সবসময় যে জ্বালানির জন্য একটা অন্যতম ক্ষেত্র, সেখানে নিয়ন্ত্রণ নেওয়াটা যদি নিতে পারে, এইটার মাধ্যমে নিয়ে নিতে পারে, তাহলে অবশ্যই সাময়িকভাবে ইয়ের দিকে পাল্লাটা ইয়ের দিকে ঝুঁকবে, ইউএসএ এবং ইসরায়েলের দিকে। কিন্তু আমি যেটা বড় দাগে আরও দেখতে পাচ্ছি যে একটা অস্থির সময় আমরা ঢুকছি। সেটি আমরা আসলে সামনে বলতে পারবো যে, এবং এই অস্থির সময়ের ভোগান্তিগুলো প্রত্যেকেরই ঘাড়ে আসবে, এবং বাংলাদেশের মতো দেশে আনফরচুনেটলি এটাও আমাদের উপর আসবে। আসলে দায় এটা তো আসলে সাধারণ মানুষকেই বহন করতে হয় সবসময়, যুদ্ধ বা অনিশ্চয়তা সেটি আমাদের উপর দিয়ে যায়।